সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় দেশের ভবিষ্যৎ কী। দেশের ভবিষ্যৎ কী, দেশের ভবিষ্যৎ নিয়ে সবারই চিন্তা আছে, যারা সরকারে আছেন, যারা সরকারে নাই, যারা সাধারণ মানুষ খেটে খান, প্রত্যেকটা মানুষেরই দেশের ভবিষ্যৎ এবং নিরাপদ একটা দেশের জন্য চিন্তা আছে। সেসব বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনতার দলের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। তিনি অবশ্য ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকও। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন কামাল জামান মোল্লা, বিএনপি নেতা এবং শিল্প উদ্যোক্তা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে বলছিলাম দেশের ভবিষ্যৎ কী। একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান আমাদের সাথে আছে, তাদের কাছ থেকে তাকে দিয়েই শুরু করতে চাই। রাজনৈতিক দলগুলোর সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, ঐকমত্য কমিশন একটা প্রেস কনফারেন্স করেছে, তারাও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন। প্রধান উপদেষ্টা কিছুক্ষণ পরে জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। বিএনপির পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে যে নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা না আসায় তারা হতাশ, এবং এটিএম আজহারুল ইসলামের আপিল বিভাগে খালাস পেয়েছেন। এছাড়া সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা 4 দিন যাবৎ আন্দোলন করেছিলেন একদিনের জন্য, তা আজ থেকে তারা অবশ্য স্থগিত করেছেন। দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকার মেয়র নিয়ে একটা জটিলতা চলছে, আপিল বিভাগে শুনানি হবে আগামীকাল। যে কোনো জায়গা থেকে শুরু করতে আবার আরও কিছু আপনার সাথে নিরাপত্তার সাথে জড়িত কিছু বিষয়ও বাংলাদেশে এখন আলোচিত। বন্দর, মিয়ানমার, রাখাইন করিডোর, এইসব বিষয়, কুকি চীন, এই বিষয়ে আলোচনা করব। প্রথমত রাজনৈতিক বিষয়টা শুনি আপনার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ চ্যানেল আইকে, আজকের সহ আলোচক। দেখুন, এটাকে একটা গোলক ধাঁধা বলা যায়। বর্তমান যে অবস্থা, এটা সিম্পলি একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছি। আমরা 5ই অগাস্টে যে আশার আলোটা দেখেছিলাম, তারপর থেকে ক্রমাগতভাবে বাংলাদেশ কিন্তু সংকটের দিকেই এগোচ্ছে। একটা লম্বা টানেল, তার ওপারে যে সামান্য আশার আলো জ্বলেছিল 5 তারিখে, এটা আস্তে আস্তে নিভু অবস্থায় যাচ্ছে। এখন আপনি সমন্বয় তো কারোর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। এখন যদি 3টে স্টেক হোল্ডারকে ধরি, যে অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপিকে যদি তাদের বড় একটা প্ল্যাটফর্ম ধরি, যে যারা এই আন্দোলনের একটা ধারক বাহক হিসেবে কাজ করেছে, তৃতীয়ত হলো গিয়ে রাজনৈতিক দলগুলি। এই 3টা যে অর্গান, আমরা যদি বড় স্টেক হোল্ডারকে আমরা ধরি, একজনের সাথে আরেকজনের কোনো জায়গায় সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি না। এখন সরকারের যে এজেন্ডা, গত 2-3 দিন আগে পরিবেশ উপদেষ্টা যেটা বললেন, যে 3টা এজেন্ডা, একটা হচ্ছে নির্বাচন, একটা হলো বিচার ব্যবস্থা, বিচার করা, আর একটা হলো সংস্কার। নির্বাচন তিনি নির্বাচন শেষে বলেছেন। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যে পুরো পরিস্থিতিটা লেজে গোবরে হয়ে গেছে, কোনোটাই সামাল দিতে পারছে না সরকার। আপনি বলুন যে সংস্কার, আমার কাছে একটা কাগজ আছে, এখানে একটা চমৎকার একটা তথ্য আপনাদেরকে দেই, যে প্রায় 16টা বিষয়ে বিএনপি, জামাত এবং এনসিপির অবস্থান কি, এটা আমি তুলে দিতে পারতি। মৌলিক সংস্কার যে বিষয়গুলি, একটাতে কোনো জায়গায় কোনো পক্ষের সাথে মিল নেই। দেখুন, এগুলো এনসিপি যা চাচ্ছে সবগুলি সবুজ, বিএনপি যাচ্ছে সবগুলি লাল, মাঝে জামাত ইসলাম 2-1টা লাল এবং বেশিরভাগ হলো সবুজ। তার মানে এনসিপি এবং জামায়াত ইসলাম অনেক জায়গায় মিল আছে। কিন্তু চমৎকার একটা বিষয় আছে, যেখানে 3টা দলই, 3টা পক্ষই একমত, সেটা হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ। আমি বিস্মিত হচ্ছি যে 90% মুসলমানের দেশে বহুত্ববাদের কথাটা কিভাবে আসলো এখানে, এই সংস্কারের মধ্যে, স্প্রেডশিটের মধ্যে ছিল। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে, যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব কাজ সামলাতে পারবে না, হজমের চেয়ে বেশি খেয়ে ফেলেছে, অপ্রয়োজনে অনেক বেশি হাত দিয়েছে। গতকালকের যে পরিস্থিতি, সেটা দেখেন, বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হচ্ছে সচিবালয়, বাংলাদেশের জাতীয় অর্থনীতির যে প্রাণকেন্দ্র, এটা হচ্ছে এনবিআর, নাগরিক সেবার প্রাণকেন্দ্র হচ্ছে সিটি কর্পোরেশন। এই 3টা তো আছে। এর মধ্যে এর ফাঁকে ফাঁকে পল্লী বিদ্যুতের কর্মচারী তারা আন্দোলন করছে, প্রাথমিক শিক্ষকরা করছে।
তাহলে বলুন যে রাষ্ট্রটা কিভাবে চলছে? এটা একটা মানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা একটা ওই যে মাইক্রোসফটের উইন্ডোজের মতো অবস্থা। কয়েকটা ড্রাইভ আছে, এর মধ্যে কয়টা ফোল্ডার, বেশ কিছু ফাইল, কার নিয়ন্ত্রণে যে কার আছে কেউ কিন্তু বলতে পারছে না। পুলিশ কাজ করতে পারছে না। এর মধ্যে আবার টাগ অফ ওয়ার, মানে একটা স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এটা কি কেউ দাঁড় করিয়ে দিয়েছে, নাকি এই দুই সংস্থাই নিজের নিজের অবস্থানের কারণে পৃথক জায়গায় দাঁড়িয়েছে? দুই সংস্থা, সরকার এবং সশস্ত্র বাহিনী, যদি আমি বলি তাদের অফিসিয়াল স্টেটমেন্ট কি? তারা কি কখনো বলেছে যে সরকারের সাথে আমাদের এটা নিয়ে সমস্যা হচ্ছে? বরং সরকারও বলেছে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো সমস্যা নেই, এবং সেনাবাহিনী কালকে সুস্পষ্টভাবে প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ারলি তার অবস্থান দিয়েছে। তাহলে আপনি কিভাবে মনে করবেন যে তাদের মধ্যে গণ্ডগোল? তাদের মধ্যে গণ্ডগোল থাকলে সেটা প্রকাশ্য আসতে হবে। আমরা দেখছি যে এইটা নিয়ে মানুষের যতটা বিশ্লেষণ এত বহুমুখী যে এটা ধারণারও বাইরে। কারণ বাংলাদেশে তো একজনের মিনিমাম দুইটা মতামত থাকে, একজনের দুইটা মত। সেখানে আপনি এরকম একটা পরিস্থিতিতে আপনি কিভাবে আশা করেন? দেখুন, আমরা দুইটা জায়গায় একটু যদি ধৈর্য ধারণ করতাম। প্রফেসর ইউনূস বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, আর সশস্ত্র বাহিনী প্রধান মানে সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন, ডক্টর ইউনূস সাহেব প্রথম ডিসেম্বরের কথা বলেছিলেন, তারপরে তার প্রেস সেক্রেটারি ডিসেম্বর থেকে জুন বলেছেন। যাই হোক, মানে এখনো তো তাই বলছেন। বিভিন্ন জায়গায় যে কথা বলেছেন ওনা, কিন্তু কথা হচ্ছে যদি আর্লিয়েস্ট অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে, আর যদি কোনো কারণে কিছু বেশি সংস্কার করতে হয় তাহলে জুনের মধ্যে। এই কথা থেকে তিনি সরে আসেননি। এবং আমি ধারণা করি, আমি বিশ্বাস করি যে উনি এই কথা থেকে, ওনার মতো বিশ্ব বরেণ্য একজন ব্যক্তিত্ব, ওনার কথা থেকে সরে আসবেন। দিস ইজ ওয়ান। তাহলে উনি তো ওনার কথা থেকে সরে, রোড ম্যাপ বলতে আপনি কি বুঝেন? রোড ম্যাপ কিন্তু যা তা দেওয়া হয়েছে। আপনি নির্দিষ্ট দিন চাচ্ছেন, তারিখ চাচ্ছেন, এটা ওনার কাজ না, এটা কিন্তু ইলেকশন কমিশনের কাজ। নির্বাচন যে শিডিউল হবে, তফসিল হবে, সেখানে বলবে কবে নমিনেশন দিতে সাবমিট করতে হবে, কবে উইথড্রল করতে হবে, কবে নির্বাচন হবে, এটা তো ওনার কাজ না। উনি অ্যাডভাইস একটা মাস বলতে পারেন। এখন যদি মনে করেন যে অল্প সংস্কারের কথাও আমরা দেখি, তাহলে কিন্তু হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। কত দিন? 30 দিন আর 45 দিনের মধ্যে ব্যবধান হইতে পারে খুব বেশি হলে। এইটা নিয়ে কোনো রাজনৈতিক দলকে আমরা একমত হতে পারছি? এ জাতির কপালে দুর্ভোগ ছাড়া আমি কিছুই দেখছি না। আচ্ছা, আবার একইভাবে সেনাবাহিনীর প্রধান যে সুযোগটা পেয়েছেন, আপনি খেয়াল করুন, 5ই আগস্ট উনি যখন জাতিকে অ্যাড্রেস করলেন, তখন কিন্তু একটা কথা বলেছেন, আমার উপর আস্থা রাখেন। এই পৃথিবীতে বোধহয় সম্ভবত বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র সশস্ত্র বাহিনী 90-এর পর থেকে বাংলাদেশের গণতন্ত্র যখনই ব্যাহত হচ্ছে, তখনই কিন্তু সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী এগিয়ে আসছে, গণতন্ত্রের পথটাকে আরও মানে স্মুথ করে দিয়েছে। আমি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে সবচেয়ে প্রথম আমি ঘৃণা করব বা বিরোধিতা করব যদি সেনাবাহিনীর প্রধান বা সেনাবাহিনী ক্ষমতা নেয়। তাহলে এই একটা জায়গায় যেখানে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী পরস্পর বলছে যে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমরা একজনের সাপোর্ট হিসেবে কাজ করব, তাহলে ওই যে 5ই আগস্ট যে সেনাবাহিনী প্রধান পুরো জাতিকে বলেন আমার উপর আস্থা রাখেন, তাহলে তার জায়গা থেকে যে বলতে হবে না, এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো তৃতীয় বিশ্বের আপনার এশিয়া, ইউরো, মানে আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অনেক দেশ আছে ভাই, সেনাবাহিনীর কথা ছাড়া কিছুই হয় না। এটা বাস্তবতা, এটা মানতে হবে। তো সেখানে 90-এর পরে আপনি বলেন, বাংলাদেশে দেখুন 90-তে যে এরশাদ সাহেবের পতনের পরে এই সেনাবাহিনীর কারণে কিন্তু গণতন্ত্রের লাইনে আসছে। আবার মাঝে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো। আপনার কাছে আসবো কামাল জামান মোল্লা, বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখছেন? আর মোহাম্মদ শামীম কামাল অনেকগুলো কথা বললেন এই বিষয়ে। রোডম্যাপ নিয়ে বিএনপি একটা কথা বলেছে, আপনার কাছ থেকে শুনতেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ আলোচক শামীম ভাইকে, আপনাকে এবং চ্যানেলের দর্শক সবাইকে। দেখেন, দেশ আজকে এমন একটি সংকটের মধ্যে আছে বা সংকটের দিকে যাচ্ছে, রাজনৈতিক শিষ্টাচার, এখানে আপনার সরকারি প্রতিষ্ঠানিক শিষ্টাচার এবং রাজনৈতিক দলের মধ্যে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আজকের দিনে। আমাদের রোডম্যাপ আমরা যেটা বলে আসতেছি বিগত 18 বছর ধরে নির্বাচন, আর এখন যে রোডম্যাপটা নিয়ে আমরা চাচ্ছি, আমাদের কথা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি বলেছেন স্বল্প সংস্কার করে নির্বাচন দিবেন। 9টি মাস পার হয়ে গেল, আমরা এখনও দৃশ্যমান কোনো সংস্কার দেখিনি। বর্তমানে সংস্কার নিয়ে আমাদের কথা, সংস্কার যদি করতেনই উনি প্রথম মাসেই করতে পারতেন, উনি করেননি।
এখন একটি নির্বাচনমুখী জনগণ, আজকে 18 বছর মানুষ ভোট দিতে পারেনি, 18 বছর দেশে গণতন্ত্র নেই, যে দেশে ভোট নেই সে গণতন্ত্র নেই। তো আমাদের ঘুরে ফিরে একটি কথা কেন আমরা বলতেছি, আমরা আন্দোলনেই সংগ্রাম করেছি এই একটি নির্বাচনের জন্য, একটি গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্যে। তো আমাদের রোডম্যাপ, আমাদের রাষ্ট্রের কাছে চাওয়া ছিল একটি কথা, যে আমাদের একটি আপনি দিনক্ষণ না, একটি মাস বলে দেন, অমুক মাসে নির্বাচন হবে। আপনি বলেছেন ডিসেম্বর, আমরা ডিসেম্বর অ্যাকসেপ্ট করেছি, জাতি অ্যাকসেপ্ট করেছে। আবার কিছুদিন পরে আপনি বলেন ডিসেম্বর নয় জুন, আপনি জুন বলছেন, ঠিক আছে, জুন কোন মানতে হবে বলে দেন। একটা আপনি তো 6 মাস পর পর আপনি শিফট করতে পারেন না, জাতিকে তো আপনার বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারেন না। যে আন্দোলন সংগ্রাম, দেশে আজকে আইন শৃঙ্খলা দেখতেছেন কিভাবে, আইন পরিস্থিতি কিভাবে খারাপের দিকে যাচ্ছে, ওপেন কিলিং হচ্ছে। পরশু দিনকে দেখেন বাড্ডাতে দুইজন লোক এসে ওপেন বসা অবস্থায় ফিল্ম স্টাইলে শ্যুট করে মেরে গেল, এই যে পরশু দিন রাত্রি 9টার সময়। তো বাংলাদেশ এখন একটা নির্বাচিত সরকার যদি না হয়, নির্বাচিত সরকার যদি ক্ষমতা না নেয়, আইন শৃঙ্খলার দায়িত্ব নিবে না, কেউ নিবে না। এই আজকে আর্মিকে আমরা একটা প্রতিপক্ষ বানাই দিচ্ছি। এই সেনাপ্রধান যেই ভূমিকা রেখেছে এই বাংলাদেশে, সেনাপ্রধান এই ভূমিকার কারণে আজকে বাংলাদেশ এখন পর্যন্ত শান্ত আছে। তার ভূমিকা যদি একটু 19-20 হতো, আজকে হাজার হাজার লোকের প্রাণ যেত বাংলাদেশ থেকে। সে একটি সুন্দর দক্ষতার সাথে দক্ষতার পরিচয় দিয়ে সেনাবাহিনীকে নিয়ে সুসংগঠিত করে বাংলাদেশে একটি সুন্দর সিদ্ধান্ত নিয়ে যে জায়গায় সে দাঁড় করে রাখছে, সবাইকে একটি উইন উইন সিচুয়েশন রেখেছে, তাকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। সেনাপ্রধান বারবার বলেছে আমাদের ডিউটি না এইভাবে রাস্তায় নেমে পাহারা দেওয়া, আমাদের ডিউটি দেশকে পাহারা দেওয়া, জনগণকে পাহারা দেওয়া আমাদের কাজ না। আজকে তাদেরকে আমরা রাস্তায় নামাই দিয়েছি জনগণকে পাহারা দেওয়ার জন্য, কারণ দেশের পুলিশ প্রশাসন কাজ করতেছে না, করতে পারতেছে না। এই জন্য পারতেছে না, একটি নির্বাচিত সরকার ছাড়া তাদের মধ্যে হাজারো সমস্যায় কাজ করতেছে, তারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। তাদেরকে সিদ্ধান্ত নিতে হলে তারা একটি নির্বাচিত সরকারের আন্ডারে, একটি মন্ত্রণালয়ের আন্ডারে তারা কাজ করতে পারবেন। কারণ বর্তমান উপদেষ্টাগণ যারা উপদেষ্টা আছেন, তারা এক এক দিন এক এক ধরনের কথা বলেন, তারা দেশ নিয়ে কি কথা বলেন, তারা দেশের চেয়ে তাদের নিজেদের নিয়ে কাজ বেশি করতেছেন বর্তমানে। তারা একটা দলকে ব্যান করার জন্য যেভাবে লেগেছিলেন, তারা একবারও তো আন্দোলন সংগ্রাম এত 9 মাসে করেননি। যে এই গত ফ্যাসিস্ট সরকারের যারা পালিয়েছে তাদেরকে অ্যারেস্ট করেন, দেশের মধ্যে তাদেরকে ধরেন, আইন শৃঙ্খলা ঠিক করেন, তাতে এই ব্যাপারে একদিনও বলেননি। তারা কি বলতেছেন, শুধু আমলিকে ব্যান করেন, ব্যান হয়ে গেছে আমলিক, এখন কি হবে, এখন নির্বাচন দেন। আপনারা এই অল্প বয়সে এক একজনের 3টা করে মন্ত্রণালয় নিয়ে যেভাবে বর্তমানে আমরা শুনতেছি, যেভাবে এই যে ভাগাভাগি হচ্ছে, আপনারা আসছেন কেন? আপনারা আসছেন একটা নির্বাচন দেওয়ার জন্য, আপনাদের কমিটমেন্ট ছিল কি? বর্তমান সরকার তার এত নাকশ কেন? তিনি ক্ষমতা নিয়েছিলেন, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে একটি সুন্দর নির্বাচন দেওয়ার জন্যে। নির্বাচিত সরকার ক্ষমতায় এসে আইন সংশোধন করবেন, যতগুলো সংশোধন দরকার তারাই করবেন, কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনো সংশোধনই তো আপনার বাস্তবায়ন হবে না। বাস্তবিত হতে হলে আপনাকে নির্বাচিত সরকারই দরকার। আপনার কাছে আসবো মোহাম্মদ শামীম কামাল, আপনার কাছে যেহেতু ভূ রাজনীতি বিশ্লেষক, নিরাপত্তা বিশ্লেষক, আপনি এই বিষয়ে আপনার লেখাপড়া আছে। মিয়ানমারের সাথে বাংলাদেশ মিয়ানমার, বাংলাদেশ রাখাইন স্টেট, বাংলাদেশ করিডোর, বাংলাদেশ বন্দর, এই বিষয়ে একটু শুনতে চাই। মিয়ানমার বাংলাদেশের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করিয়েছে, এই বিষয়ে একটু জানতে চাই। যে এটা দীর্ঘদিন ধরে, বিশেষ করে আরাকান আর্মি যখন আপনার রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে অলমোস্ট, আপনি জানেন যে এখন বলতে গেলে রাখাইনের 90% এলাকা এখন আরাকান আর্মির দখলে। হ্যাঁ, মিয়ানমারের সমস্যাটা হচ্ছে বামার এবং অবমারদের মধ্যে। বামার হচ্ছে কেন্দ্রে, রাইট, আর অবমার হচ্ছে সমস্ত প্রদেশে বাইরে যারা আছে, রাইট। জি। সো এখন কিন্তু একমাত্র রাখাইনে আরাকান আর্মি সফল হচ্ছে। জেনারেল নায়াং হচ্ছে এটার কমান্ডার, সে কিন্তু এখন হিরো পুরা ইয়েতে। কি নাম ওনার? জেনারেল নায়াং। তো আজ থেকে প্রায় 10 বছর আগে আরাকান আর্মি যখন প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু 26 জন বা কতজন জানি ছিল, এখন 40,000। এখন রাখাইন কিন্তু আপনার স্বাধীনতার দ্বার প্রান্তে। শুধু একটা কারণে তারা স্বাধীন হতে পারছে না, বিকজ তাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। এই যে প্রভিন্সগুলি স্বাধীনতা চায় কি চায় না, এটা নিয়েই তারা কখনো ঐক্যমতে আসতে পারেনি। এখন এইটা কোনোভাবে জান্তা সরকার পছন্দ করছে না, কারণ ইতোমধ্যে যেটা হচ্ছে, রাখাইনে করিডোর বলেন
বা বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বলেন, সব কিছু এখন আরাকান আর্মির উপর নির্ভরশীল। আমাদের যে রোহিঙ্গা পুশিন করা হলো 2017 সালে প্রায় 11 লক্ষ, এটা কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। এটা আমার সিদ্ধান্ত অনুযায়ী, আমি আমার মতামত সিদ্ধান্ত আমি বলছি না, আমার সাবজেক্ট। ওয়েস্টফালিয়ান ট্রিটি 1648 সালে 16 জুলাই যে হয়েছিল, সেখানে সার্বভৌমত্ব যেটা বোঝায়, সেই সার্বভৌমত্ব আমাদের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা এত জনগোষ্ঠীকে আমাদের দেওয়া হয়েছে, এইটা আসার পরে এটা সমাধানের জন্য একমাত্র বুদ্ধি ছিল 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি। আমি বোধহয় 100-র মতো টক শোতে এই কথাটা বলেছি। বাংলাদেশ সরকার এটা কিছুই করলো না, একেবারে অপেশাদার, একেবারে মানে নিম্নমানের একটা মানে। তখন কি আপনি অন সার্ভিস ছিলেন? হ্যাঁ, আমি তখন সার্ভিসে ছিলাম, তখনই বলে আসছি যখন 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি, এটা আমার সাবজেক্ট, এটা নিয়ে আমি পড়াশোনা করেছি, ন্যাশনাল ডিফেন্স কলেজে এটা নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি। সো আমি এটা জানি এটা কি 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি ছিল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু রেবেল, এরকম করা যেতে পারতো, এবং ওই জায়গায় আমি দীর্ঘদিন কিন্তু চাকরি করেছি। সো ওই আরাকান আর্মির প্রতিনিধির কাছে মেসেজ পৌঁছানো 1 ঘন্টার বিষয়। দেখুন, যেমন চায়নার গেটওয়ে হচ্ছে মিয়ানমার, সামনে যে স্বাধীন আরাকান রাষ্ট্র হতে যাচ্ছে তার একমাত্র প্রতিবেশী কিন্তু বাংলাদেশ। এবং রোহিঙ্গারা যেটা করলো, সেই 40-42 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তারা রাজাকারিত্বের পরিচয়ই দিল। ইভেন এবারও তারা আরাকান আর্মির সাথে বিট্রে করলো। তাহলে আমরা এখন যদি কোনো দিন আমরা রোহিঙ্গা থেকে ফেরত পাঠাতে চাই, সবার আগে যার সম্মতি দরকার এটা হচ্ছে আরাকান আর্মি। সো এটা কিন্তু প্রকাশ্যে কোনোদিন একটা গভর্নমেন্ট করবে না। তো ইতোমধ্যে গত 5-6 বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আপনার জান্তা সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কটা একটু শিথিল হয়েছে। এখন কিন্তু যে কোনো আইটেম ইয়ার থেকে আকিয়াব থেকে বাংলাদেশে আসে, জান্তা সরকারকেও ট্যাক্স দিতে হয়, আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হয়। কারণ আমাদের পুরো বর্ডার মিলে যে জায়গাটা আছে, এটা কিন্তু পুরোটা আরাকান আর্মির দখলে। সো এখন যেটা হয়েছে, মোটামুটি এটা জান্তা সরকার জানতে পেরেছে যে আমরা আরাকান আর্মির সাথে মানে গোপনে হোক প্রকাশ্যে হোক যে কোনোভাবে একটা সম্পর্ক মেনটেন করছি। এর মধ্যে ওখানে রুমাতে একটা জায়গায় আরাকান আর্মির কিছু সদস্যর কিছু ভিডিও ক্লিপ দেখা গেল, যারা বান্দরবনে, হ্যাঁ আমি ওখানে ছিলাম, ওই জায়গায় চাকরি করেছি অনেকদিন। তো এখন কথা হলো, সব কিছু মিলে জান্তা সরকারের কাছে একটা হচ্ছে যে বাংলাদেশ সরকার সম্ভবত আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ মেনটেন করছে, এইটার প্রতিবাদ স্বরূপ যেটা করেছে। বাট আমি মনে করি যে এখানে কোনো ভুল হয় নাই, বরং আরাকান জান্তা সরকার এতদিন যে কথা দিয়েছে আমাদেরকে তার একটাও পালন করে নেই। প্রতি বছর 20 থেকে 25 বার আমাদের এয়ার স্পেস ভায়োলেশন করেছে, এবং যতবারই আপনার কথা বলেছে, যে কথাগুলি দিয়েছে একটা কথাও রাখে নেই। সুতরাং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ক্ষেত্রে আমি কিন্তু এই যে মাঝে যে করিডোর নিয়ে অনেক কথা হলো, আমি সম্ভবত একমাত্র ব্যতিক্রম মানে একজন বক্তা বলেছিলাম যে করিডোর যদি রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ক্ষেত্রে যে আমাদের পাশে এসে দাঁড়াবে আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই। এটা যদি আপনার ইউনাইটেড স্টেটসও আসে, যদি ইউএনও আসে, তাহলে আমরা এটার পাশে দাঁড়াতে চাই। কারণ আমার আলটিমেটলি টার্গেট হচ্ছে কি এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। এবং রোহিঙ্গারা কিন্তু বেসিক্যালি তারা কিন্তু রিফিউজি না, তারা আইডিপি না, তারা হলে স্টেটলেস। পৃথিবীর ইতিহাসে একজন স্টেটলেসও তার দেশে ফেরত যাওয়ার কোনো ইতিহাস নাই। এটা একটা কঠিন একটা ব্যবস্থার মধ্যে পড়ে গেছে। যদি এখানে আমরা আরাকান আর্মির সমর্থন না পাই, তাহলে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ কোনোদিনই সম্ভব না। আরাকান আর্মি কি তাদেরকে পুশব্যাক করেছে? আরাকান আর্মি এখন রোহিঙ্গাদেরকে অত্যাচার করছে, কারণ ওই যে রোহিঙ্গাদের বিট্রয়াল অ্যাটিটিউড। সমস্যা তো এইটাই, সুযোগটা আমরা এতদিন জান্তা সরকার তাদেরকে নিষ্পেষণ নির্যাতন করেছে, এখন আরাকান আর্মি করছে। এবং আপনি জানেন যে প্রায় 18 থেকে 20 লক্ষ রোহিঙ্গা আছে, তার মধ্যে 14 লক্ষ এখন বাংলাদেশে, বাকি 4-5 লক্ষ আছে তারা শুধু আসার অপেক্ষা আছে। ইভেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও প্রায় 1.5 লক্ষর মতো বা 1,20,000 রোহিঙ্গা পুষেন আপনি আটকাতে পারবেন না। তো এটা পোরাস বর্ডার, আপনি হাতে হাত ধরলে তার ভিতর দিয়ে রোহিঙ্গা ঢুকে যাবে এবং তা আসবেই, কিছু করার নাই। এটা প্রথমে যে ভুল আমরা করেছি, তাদেরকে থামিয়ে এখন একটা মাত্র জায়গায় এখানে আমরা বড় ধরনের কাজ করি। এটার সিস্টেমটা কি? আপনাকে এটা সাধারণ পরিষদে নিয়ে আসতে হবে, তারপরে করতে হবে, নিরাপত্তা পরিষদে পাশ করতে হবে, তারপরে মানে ইউএন পিসকিপার ডাকতে হবে, তারপর সেফ জোন তৈরি করতে হবে, তারপরে এখানে যে দেশটা আমাদেরকে সবচেয়ে বড় সহযোগিতা করতে পারে সেটা হলো চীন। একমাত্র দেশ যারা মায়ানমার জান্তা সরকারের উপরে একচ্ছত্র। চীনের প্রভাব 90% হলে বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে 10%। কিন্তু চীনও কোনোদিন চাইবে না একজন রোহিঙ্গা ফিরে যাক। চীন এতদিন যা করেছে নাটক, ভারত যা করেছে নাটক। আমরা দেখলাম যে আসলে বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যাপারে কোনো দেশে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। কামাল জামান মুন্না, এই অবস্থায় ধরেন এই রোহিঙ্গা পরিস্থিতি এরকম আছে, একটা রাজনৈতিক সরকার রাষ্ট্র, নির্বাচিত সরকার রাষ্ট্র, তখন
তখন কি হবে, তখন কি করা হবে? দেখেন, রোহিঙ্গা নিয়ে কথা বলার আগে সবার একটা জিনিস দেখা যায়, ভাই একটু আগে বললেন এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে 1.5 লক্ষ অ্যারাউন্ড লোক ঢুকেছে। আপনারা জানেন এর আগে বিগত সরকার আমরা যখনই যে কোনো লোক আসতো আমরা ভিডিওতে, টিভিতে, লাইভে দেখতে পেতাম। কেন এটা দেখানো হয় নাই বাংলাদেশের জনগণকে এখনও লোক ঢুকতেছে? কেন এই মিডিয়াকে সাসপেন্সে রেখে বাংলাদেশের জনগণকে সাসপেন্সে রাখা হয়েছে, এটা আমি জানতে চাই আপনাদের মাধ্যমে। এতগুলো রোহিঙ্গা ঢুকলো এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে, কেন এটাকে হাইড করা হলো? এই প্রশ্নটা আপনারা ক্লিয়ার করবেন। একটা জাতির কাছে কেন এই জিনিসটা লুকাই রাখা হয়েছে? এটার সাথে আরেকটা সম্পৃক্ত দেখেন, করিডোর নিয়ে যে আলোচনা হয়েছে, অবশ্যই হয়েছে, বর্তমান সরকার আলোচনা করেছে বিদায় আলোচনায় এসেছে। আজকে আমাদের সেনাপ্রধান যেই ভূমিকা রেখেছেন, আমরা সব ব্যাপারে ছাড় দিতে পারি, বাংলাদেশের করিডোর নিয়ে কোনো ছাড় হবে না। এটা জাতির স্বার্থ রক্ষায়। তো এই করিডোর নিয়ে আমরা বলতে চাচ্ছি, করিডোর নিয়েও কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এই যে ভাই যে বললেন রোহিঙ্গা একবার ঢুকছে, এই রোহিঙ্গা ফেরত নেওয়ার কোনো চেষ্টা বিদেশি তো করবেই না। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। জি বলুন। এই রোহিঙ্গা ফেরত নেওয়ার সম্ভাবনা আদৌ আমার মনে হয় না আর কোনদিন হবে। এবং বাংলাদেশ নিয়ে আজকে আমেরিকা বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, ইউএন বলেন, সবাই কিন্তু পায়তারা করে কীভাবে বাংলাদেশের ঘাড়ে এই রোহিঙ্গাগুলোকে পার্মানেন্টলি রাখা যায়, এটাই তাদের পায়তারা চলছে। এর আগে শেখ হাসিনা ঢুকতে দিয়েছিল কেন সেটা জানেন? উনি ভাবছিল বাংলাদেশের রোহিঙ্গাটা দিয়ে উনি আমেরিকার সাথে একটা খুব গুড সম্পর্ক করে উনি একটা নোবেল পুরস্কার পাবেন। এই নোবেলের আশায় উনি বাংলাদেশের রোহিঙ্গা ঢুকাইছিলেন। নোবেল তো বড় জিনিস না, বাংলাদেশটার মধ্যে উনি একটি চিরজীবনের জন্যে একটা ক্ষুধা ঢুকাই দিয়ে গেলেন আর কি বাংলাদেশের বুকের মাঝে, যে বাংলাদেশি জাতি রঞ্জে রঞ্জে ভুগবে এই রোহিঙ্গা নিয়ে। এই কাজটা শেখ হাসিনা করে দিয়ে গেছেন আস্তে আস্তে একটা নোবেলের লোভে। খুঁটা একদম বুকের মাঝে দিয়ে গেছে, এই যে সারা জাতির বুকের মাঝে একটা খুঁটা দিয়ে গেছে এই রোহিঙ্গা। তারপরে আপনার প্রশ্নটা ছিল ভাই, নির্বাচিত সরকার আসলে রোহিঙ্গা প্রত্যাবর্তন হবে কি হবে না? একমাত্র নির্বাচিত একটা সরকার দ্বারাই সম্ভব আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে এই দেশ থেকে রোহিঙ্গাকে বিদায় করার চেষ্টা করা। নির্বাচিত সরকার না হলেই বর্তমান সরকার মতন কেউ থাকলে গোপনে গিয়ে এরকম সাইন করে চলে আসবেন, করিডোর চলে যাবে, রোহিঙ্গাও পার্মানেন্ট হয়ে যাবে। যেমন করে যে আমি বললাম যে এতগুলো রোহিঙ্গা ঢুকলো, আমরা বাংলাদেশের জনগণ জানতে পারিনি, গোপনে সাইন হয়েছে, সেটাও আমরা এখন জানতে পারি হয়েছে কি হয় নাই, আশা করি হয় নাই, এই পর্যন্ত আমরা থাকি। আমি আগের দিনে টকশোতে বলেছিলাম একটা প্রশ্নে, আমাদের বাংলাদেশের বিউটি সেন্ট মার্টিন, আজকে বাংলাদেশের সেন্ট মার্টিন কেন ট্যুরিস্ট যেতে পারে না? বর্তমান সরকারের কাছে আমার জানার আকুল ইচ্ছে, আকুল আবেদন, আমাদেরকে জানান এই সুন্দর জায়গায় কেন বাংলাদেশের লোক ট্যুরিস্ট যেতে পারতেছে না, কী হচ্ছে ওখানে? এটাও কি রোহিঙ্গার একটা পার্ট? এটাও কি বাংলাদেশের মানচিত্র নিয়ে একটা ঘটনা ঘটতেছে কিনা? বাট নির্বাচিত সরকার আসলে এই সব কিছু জনগণের কাছে জবাব দিয়ে দিতে বাধ্য থাকবে ওই নির্বাচিত সরকার। বাট বর্তমান সরকার তো অনির্বাচিত, তার তো দায়ভার নাই, তার শুধু তার নিজের কিভাবে সরকারে বসে একটা দলকে সাপোর্ট দিবেন সেই কাজ করতেছেন তারা। কোন দল? বর্তমান নতুন যে দলটি হলেন, তাদের ক্ষমতায় বসে তারা দল চালাচ্ছেন, তাদের নিয়েই মিটিং করতেছেন। আজকে বিএনপির মতো একটা দল, যারা তো 18 বছর আন্দোলন সংগ্রাম করলেন, যেই আন্দোলনে তাদের এত অবদান, এত রক্ত দিয়েছে, একদিনের জন্য আন্দোলন সে তার পিছু পা হয়নি, তাদেরকে হটিয়ে যারা 1.5 মাস আন্দোলন করলেন, যারা 1.5 মাসে সকলে মিলে একটা কোঠার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন আমরা করলাম, আজকে বিএনপি নিয়ে এই বর্তমান সরকার যেই ধরনের কটূক্তিমূলক কথা বলতেছেন, এগুলা জাতি সহ্য করা উচিত না। তারা বলতে চাচ্ছে আন্দোলন শুধু তারাই করেছে, অন্য কেউ আন্দোলন করেনি। আপনার মনে আছে একদিন ইউনিভার্সিটিতে কিছু ছেলে মেয়েদেরকে পিটাচ্ছিল ছাত্রলীগের পোলা, আমাদের ওয়াদির কাদর বলেছিল যে ছাত্রলীগই এনাফ। তার পরের দিন বিএনপির ছাত্রদল ঘোষণা দিয়ে মিছিল করে ইউনিভার্সিটি গিয়েছিল, মিনিমাম 25,000 ছাত্রদলের সৈনিক গিয়েছিল, শুধু
ওদেরকে প্রোটেক্ট করার জন্য, বা ওই দিন থেকে শুরু হয়েছে অরিজিনাল আন্দোলন। আর বিএনপি ছাত্রদল যদি ওই দিন মাঠে না নামতো, পরের দিনেই আন্দোলন বন্ধ হয়েছে। তো যে ওবায়দুল কাদের বলেছিল আমার ছাত্র দলে এনাফ, ছাত্রলীগে এনাফ, কথাটা আপনার চিন্তা ভাবনা করে দেখেন। পরের দিন যদি ছাত্র দল ওইভাবে সংগঠিত হয়ে রাস্তায় না নামতো, এই আন্দোলন ওই দিনই কবর হয়ে যেত। এটাকে অস্বীকার করলে তো ভুল হবে ভাই। আমরা বলি না যে একা বিএনপি করেছে, আমরা বলি সকল জাতি মিলে এই ফেসিস্ট সরকারকে বিদায় করেছে, এটাকে স্বীকার করতে হবে। বাংলাদেশ সমস্ত সকলে মিলে, সকলের অবদান। জি, শামীম কামাল, আপনার কাছে জিজ্ঞাসা, সেন্ট মার্টিন নিয়ে একটা প্রশ্ন তিনি তুলেছেন। সেন্ট মার্টিনের বিষয়ে কি কোনো নিরাপত্তার ব্যাপার আছে, নাকি শুধুই নেচার রক্ষা, প্রকৃতি রক্ষা? না, আমি মনে করি না এটা এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। দেখুন, আসলে এই ব্যাপার জিওপলিটিক্যাল বিষয়গুলি আইসোলেটেড দেখার কোনো সুযোগ নাই। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক ইন্টারেস্টের কথা চিন্তা করি, আমরা যদি কোয়াড সম্পর্কে জানি, তাহলে সেন্ট মার্টিনের বিষয়টা ওরা হয়তো নিজেরাই ভুলে যায়, ইউএসএ কিন্তু ভুলে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, আমরাই মনে করে দেই, এটা কোনো বিষয় না। পৃথিবীর ইউএসএ এত বড় একটা দেশ, মানে তাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট এত বেশি। এখন বলা হচ্ছে যে অ্যাডমিরাল মাহানের একটা কথা আছে যে সেই বিশ্ব চালাবে যে মহাসাগর নিয়ন্ত্রণ করবে। এখন ইউএসএ দুইটা মহাসাগর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর পুরোটাই নিয়ন্ত্রণ করে। এখন ইন্দো প্যাসিফিক যে বিষয়টা আছে, এখানে যে ইন্টারেস্টটা আছে, এখানে কিন্তু ইউএসএর পার্টনার হচ্ছে তিনজন, জাপান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেটস। তো এই যে কোয়াড করেছে, রাইট, এই কোয়াড্রিপল অ্যালায়েন্সের মূল কারণ হচ্ছে চায়নাকে যে কোনোভাবে হোক না কেন ভারত মহাসাগরে ঢুকতে দিবে না, ঠিক আছে? শুধু এটা নিয়ে তারা ব্যস্ত সেন্ট মার্টিনে। তবে হ্যাঁ, আমার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এত কিছু আননেসেসারি এজেন্ডা হাতে নিয়েছে। তার মানে সেন্ট মার্টিন, কোরাল দ্বীপ, ঠিক আছে রে ভাই, এতদিন তো কোরাল দ্বীপে ছিল, হঠাৎ করে কোরাল দ্বীপের যত্ন এত আন্তরিক হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অ্যালাউ করে না। অন্তর্বর্তীকালীন সরকার কি একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারবে? আমি উত্তর দিচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকার কি পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান করতে পারে? আমি উত্তর দিচ্ছি না। বিকজ এগুলো এত জটিল এবং এত গভীর সমস্যা, যেটা অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব না। তাহলে আপনার এখানে কি জন্য এই যে আজকে দেখুন যে আন্দোলনগুলো হচ্ছে, এই যে সরকারি অধ্যাদেশ যেটা, এটার কারণটা কি জানেন? 4-5টা কারণ। একটা হলো যদি কেউ কারো আনুগত্যের ঘাটতি থাকে, অন্যকে প্ররোচিত করে, ছুটি ছাড়া অনুপস্থিত থাকে। আরে ভাই, এতদিন যে চললো না, আপনি বেসিক কাজ সামলাইতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি আপনার সাথে একটু যুক্ত করব যে এই সরকারি কর্মচারী অধ্যাদেশ, এই অধ্যাদেশে সেনাবাহিনীকেও নিয়ন্ত্রণের চেষ্টা আছে, এরকম সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি। আসলে কি তাই? না, এটা একেবারে হাস্যকর বিষয়। কারণ সেনাবাহিনীতে এত শক্ত আইন আছে এগুলোর উপরে। এটাকে ওএসএল, ওভার স্টেইং লিভ বলে, অ্যান্ড অ্যাবসেন্ট উইদাউট লিভ। হ্যাঁ, এর জন্য প্রচুর শক্ত আইন আছে, যার জন্য এদিকে তাকানো কোনো প্রয়োজন নেই। আনুগত্যের বিষয় বলছি না, আনুগত্যের বিষয়ে আপনি কিভাবে করবেন? আনুগত্যের বিষয়ে আপনি কিভাবে জাজমেন্ট করবেন? সরকারটা আদেশ দিয়েছে, সরকারের আদেশটাকে ডিফাই করেছে, তখন আপনি আনুগত্যের প্রশ্ন নিয়ে আসবেন, তাই না? সুতরাং এটা সোশ্যাল মিডিয়াতে আমিও দেখেছি, বাট দিস ইজ ননসেন্স, এটা প্রশ্নই ওঠে না। ওকে, আমরা যেখানে ছিলাম আরো গভীর বিষয়টা। জি, এই যে 5টা কারণ বললেন, জি, 5টা কারণ, কিন্তু আমি মাঝখানে একটি জায়গায় থামিয়ে দিয়েছিলাম। জি, 5টা কারণ একটা হচ্ছে গিয়ে যদি কোনো সময় সরকারের আনুগত্য মনে করে তার আনুগত্য নেই, বা অন্যকে প্ররোচিত করে, ছুটি ছাড়া অনুপস্থিত থাকে, বা সে ওভারস্টেইং লিভ, ছুটিতে গিয়ে দীর্ঘ বিলম্বিত করে ইত্যাদি। মূলত মোটা দাগে হচ্ছে সরকার যদি তার কাছে মনে করে তার আনুগত্যের অভাব, তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে বা অবসর দিতে পারে। কথা হলো যে উন্নত বিশ্বগুলোতে কিন্তু সরকারি যারা চাকরি করে তাদের অধিকার সংরক্ষণের অম্বুডসম্যান একটা আইন আছে। জি, এখানে অম্বুডসম্যানটা দূরের কথা হচ্ছে যে এতদিন যে চললো, আপনি সামনে একটা নির্বাচন যেন তেনভাবে ম্যানেজ করার সামর্থ্য রাখেন না, সেখানে আপনি এই ধরনের, তাহলে আপনি কাকে দেখেন? সরকারি কর্মচারীদেরকে খেপিয়ে দিচ্ছেন, এনবিআরকে খেপিয়ে দিচ্ছেন। এনবিআর কি তার সংস্থা, জানেন তো, এনবিআর বাতিল করে 2টা আইন করতে যাচ্ছে। তারা কিন্তু আপনার রাষ্ট্রের টাকা তারাই সংগ্রহ করে আপনার হাতে তুলে দেয়, আইএমএফ এর পরামর্শ। আইএমএফ। এখন কথা হচ্ছে ভাই, আপনাকে তো বুঝতে হবে যে আপনার সামর্থ্য কতটুকু। আপনি সামনে যে ডিসেম্বরে হোক বা জানুয়ারি, ফেব্রুয়ারি, জুনের মধ্যে হোক একটা নির্বাচন করবেন, তার প্রস্তুতি আপনার কতটুকু? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, রাইট, 6টা যে মেজর সংস্কার আছে, এই সংস্কার তাদের প্রতিবেদন জমা দিয়েছে আজ থেকে 4 মাস আগে।
ঠিক আছে? জি। And আমি ভুক্তভোগী নতুন দলের একজন আহ্বায়ক হিসেবে, রাইট? জি। যে কড়া নিয়ম, যে কঠিন নিয়ম, এটা কোনো সহজ বিষয় নয়। 100টা উপজেলাতে মিটিং মানে কমিটি করতে হবে, তারপরে 200 ভোটার প্রত্যেক উপজেলাতে স্বাক্ষর নিতে হবে, তারপরে আপনার 22টা জেলায় করতে হবে। আমি গত 2 মাস ধরে ট্রাই করছি, ইটস খুবই কঠিন একটা কাজ। তাহলে ভাই 4 মাস আগে যে আপনি এত সুন্দর সুন্দর সংস্কারগুলো করলেন, এইটা কেন আগরগাতে পৌঁছতে আপনার 4 মাস সময় লাগছে? কবে আপনি এগুলো সংস্কার পাঠাবেন, কবে এটা আইন হবে, কবে আমরা সুযোগ পাবো? 22শে জুন লাস্ট ডেট। নির্বাচন কমিশন সংস্কার আইন, নির্বাচন ব্যবস্থা মানে সংস্কার আইন, এরকম প্রত্যেকটা জায়গায় 6টা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। এখন পর্যন্ত আমি আপনাকে এই যে দেখালাম, দেখেন এই যে এখানে যে 12টা, একটা জায়গায় একটা দলের কোনো মিল নাই। কিভাবে আপনি আমি লিখিত দিতে পারি কোনো সংস্কার কাজে লাগবে না, কোনো সংস্কার কাজ, একটা সংস্কার বাস্তবায়ন করতে পারবে না। দেখুন প্রধানমন্ত্রী 2 বার হবে কি হবে না, বিএনপি না করেছে, জামাত এনসিপি হ্যাঁ করেছে। তো এরকম প্রত্যেকটা বিষয় দেখুন, কি এটা কি সম্ভব যে একটা দলের সমস্ত বিষয়ে আপত্তি থাকতে পারে? আর এটা কি সম্ভব একটা দলের সকল বিষয়ে একমত হইতে পারে? তাহলে আপনি বলেন, আসলে এটা আসলে দুর্ভাগ্য আমাদের এই জাতির 3500 বছর ইতিহাসে কোনোদিন ঐক্য আসে নাই। ঐক্য কোনোদিন আসবে বলে সম্ভব না। সুতরাং ওই যে ঐক্যমত কমিশন টমিশন, দিস ইজ মানে প্রডিউসিং ননসেন্স আদার দেন নাথিং। তো এই একটা জায়গায় আমরা খুবই অভাগা জাতি, এবং আমার তো মনে হয় যেটা তৃণমূল পর্যায়ে অলরেডি দখলদারি সমস্ত কিছু দখলে চলে গেছে। একটা নির্বাচন একটা জাস্ট একটা ফর্মালিটিস, এইটার মাধ্যমে পাকাপোক্তভাবে কোনো দল হয়তো ক্ষমতায় যেতে যাচ্ছে, এবং এইটাকে যেনতেনভাবে ম্যানেজ করে উঠছেড়ি তোর বিয়ে এরকম একটা ব্যবস্থা অ্যারেঞ্জমেন্টে গিয়ে সরকার যদি ছেড়ে দেমাকে দিয়ে বাঁচিতে যায়, তাহলে সরকারের জন্য সবচেয়ে সম্মানজনক এটা এক্সিট হবে। তাছাড়া কিন্তু অনেক ধরনের বিপদ এবং ঝামেলায় পড়তে হবে। এবং একটা নির্বাচন যে যাই বলুক না কেন সম্ভব না, একটা সংস্কার করতে সম্ভব না। আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে যে প্রস্তাবগুলি আসছে, আমি আজকে আপনাকে বলে দিই, আপনি লিখে রাখেন, একটা সংস্কার যদি বাস্তবায়ন করতে পারে, আমি আর জাতির সামনে কোনোদিন দাঁড়াবো না, কথা বলবো না। এইটা যদি রিয়ালিটি কথা বলে ফেললেন, আমি এত বড় কথা বললাম। এতে সরকার তো এই চ্যালেঞ্জ দিয়েছে, তারা এই সংস্কার বাস্তবায়ন। তাহলে আপনি সংস্কারের এই অবস্থা, আপনি বিচার ব্যবস্থা করতে পারবেন? এই যে স্বৈরাচার যে বিচার করতে পারে, একটা বিচার করতে 15 বছর সময় লাগে। আজকে সাধারণ মানুষ আপনার ঘরে ঘুমাতে পারছে না। আজকে সাধারণ মানুষ নিত্য পণ্য দ্রব্যের, এই যে শেয়ার মার্কেট থেকে 90,000 কোটি টাকা দরবেশ তো নাই, এখন টাকাটা কে নিল? আমরা শুনতাম যে স্বৈরাচার সরকারের পিএসের 400 কোটি টাকা, এখনকার নতুন যারা স্টেক হোল্ডার তাদের পিএসএ ফিস দিতে 400 কোটি টাকা দেখছি। তো তফাৎটা কি হলো রে ভাই? মুক্তিটা কোথায় হলো? সুতরাং সাধারণ মানুষ যারা কষ্টে আছে, এদের কষ্ট আরও বাড়বে। অনেক মানুষকে এখন যেভাবে গ্রাসরুট লেভেলে হামলা মামলা দেওয়া হচ্ছে, এভরিথিং ইজ ক্যাপচার্ড। সাধারণ মানুষ এখন ঘরে ঘুমাতে পারছে না। তো এখন এটাই দুর্ভাগ্য, মানে বর্তমান যে গত স্বৈরাচারী সরকার, তাদের একটা জায়গা ছিল পালানোর, সামনে যারা আছে তাদের পালানোরও জায়গা থাকবে না। এটা হচ্ছে রিয়েলিটি। আগে যে চাঁদা ছিল 500 টাকা, এখন 1000 টাকা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, একটা জেলার মধ্যে আপনার একজন শিক্ষানবিশ, একজন রিটায়ার্ড অফিসার, সেই ইচ্ছা প্রকাশ করছে, এটা আমার গ্রামের স্কুল, বা আমি এইটাতে সভাপতি হতে চাই। ওমা, এটা তার তো কোনো খবরে নাই, একটা কম বয়সী একটা ছেলেকে দেওয়া হলো। তার মানে যত ধরনের স্কুল কলেজ মাদ্রাসা আছে, তার সভাপতি এখন একটা বিশেষ দলের। এবং একটা জায়গায় মামলা হচ্ছে, একটা মামলা শেষ, আরেকটা মামলা হচ্ছে। মামলাটার সাথে আসামি হচ্ছে 70-80 জন, সাথে হলো আরও 200 থেকে 250 অজ্ঞাত। যার কাছে টাকা আছে তার কাছে এই মামলার লিস্ট নিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এবং যদি এমনও লোক আছে যে আওয়ামী লীগ করেছে দীর্ঘদিন ধরে, সে আবার টাকা পয়সা দিয়ে খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছে। যার কাছে টাকা আছে সে ঘুমাতে পারছে না। তাহলে ভাই, আমি জানি অনেক আমার এলাকার যেহেতু গ্রাসরুট লেভেলে আমার পরিচিত একটা যোগাযোগ আছে, অনেক মানুষের চোখের পানি, 2টে ঈদ জেলে কাটছে। সে নিরপরাধ, সে ছাত্র হত্যার আসামি, গাজীপুর, সে ঢাকায় কোনোদিন আসে নাই। তাহলে কি ভাই, এইসব কি মানে এটা জুলুম না? এই যে মার্চ ফর গাজা বলছে, আমি বললাম তো, এই যে যারা মার্চ ফর গাজা করেছে, এদের মধ্যে যারা লুটেরা চাঁদাবাজ, ওরা গাজাতে গিয়েও লুটপাট করবে। কিভাবে আপনি এই জাতির চরিত্রকে সংশোধন করবেন? আমরা তো কোনো লক্ষণ দেখছি না। একটা বিপ্লব সফল হওয়ার যে কিছু লক্ষণ থাকে, তার একটা পথেও কিন্তু আমরা হাঁটলাম না। সুতরাং এটা কালোৎক্ষেপণ ছাড়া কিছু না। আমার কাছে মনে হয় এখন কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার যে করেই হোক একটা নির্বাচন দিয়ে যদি জাতি করে, তারপরে যার যেটা পরিণতি, যার যেটা কপালে যে আসবে, যে স্বৈরাচারিত করবে। আমি তো কোনো লক্ষণ দেখি না যে কিভাবে আপনার যে দলগুলি
প্র্যাকটিস করছে, সামনে মহড়া দিচ্ছে এখন ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের কি বিশাল পরিবর্তন হয়ে গেছে? তাদের গুণগত পরিবর্তন হয়েছে, চারিত্রিক পরিবর্তন হয়ে গেছে? কীভাবে আপনি আশা করেন যে বিশাল কিছু একটা হবে? সিঙ্গাপুরে আজকে এই যে আপনার পিপল অ্যাকশন পার্টি 14 বারের মতো পরপর, ক্যান ইউ ইমাজিন স্বাধীনতার পরে একটা দল কীভাবে 14 বার ক্ষমতায় আসে? সিঙ্গাপুর দেখে সম্ভব। আর আমাদের এখানে যদি মনে করেন ফেরেস্তার একটা রাজনৈতিক দল থাকে, 5 বছর পরে আবার সে চেঞ্জ হবে। হারুত মারুত ফেরেশতাকে তো আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু তারা মানুষ হিসেবে সেই অবস্থা ধরে রাখতে পারেনি। আমরা শেষ করব কামাল জামান আপনাকে দিয়ে। তাহলে নিষ্কৃতি কোথায়? আমি মনে করি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত সম্মানী একটি ব্যক্তি, দেশ বিদেশ সব জায়গায়। তার উচিত হবে একটি সংস্কার করা, যে সংস্কার 18 বছর বাংলার মানুষ চেয়ে আসছে, একটি নির্বাচন দিতে পারলে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে। এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যেই সংস্কার করা দরকার সেটাই হচ্ছে নির্বাচন দিলেই সংস্কার পরিপূর্ণ হবে। কারণ বাংলার মানুষ 18টি বছর ভোট দিতে পারেনি, ভোটের রাজনীতি থেকে দূরে ছিলেন, রাতের অন্ধকারে ভোট হয়েছে, দিনের আলো থেকে ভোট দিতে পারেনি, ভোট যাওয়ার আগে বাক্স ভরে গেছে। এই সংস্কারটা মানুষ ওনার কাছে চাইছে, ওনাকে বসাইছেই শুধু এই সংস্কারটা করার জন্য, একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্যে। তো আমি ওনার কাছে অনুরোধ করি, উনি জাতিকে এই মুহূর্তে সুন্দর একটি নির্বাচন দিয়ে জাতিকে উদ্ধার করবে। এই জাতি নালে যেদিকে যাচ্ছে এটা আরও খারাপের দিকে হবে। ভাই বললেন না, শেখ হাসিনা ঠিকই পালাইতে পারছে, তাকে হেল্প করেছে, না হলে দেশে একটা ব্লাডের বন্যা বয়ে যেত। আর ওনরা কিন্তু পালাইতেও পারবে না। শেখ হাসিনার যেই বাহিনী ছিল, গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, হারুন বাহিনী, বিডিআর, পুলিশ, তারপরও সে পালাইতে বাধ্য হয়েছে। আর এই বর্তমান যারা সিনেমিনি খেলতে, যারা দেশ নিয়ে, একটা জাতিকে নিয়ে, এটা সহ্য করার মতো না। এরা জাতিকে নিয়ে সিনেমিনি খেলছে। আমি মনে করি, রিকোয়েস্ট করি ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে, আপনি সুবুদ্ধির পরিচয় দেন, আপনি একটি সুন্দর নির্বাচন দিবেন, জাতি উপকৃত হবে। জাতি আপনার কাছে এটাই আশা করে। আপনি অন্য কারো কথায় পথ বিচলিত না হয়ে, কারো কথা না শুনে, আপনি আপনার মতো শুনে আপনি নিজের কাজ করুন। আমি অনুরোধ করি আপনাকে। ধন্যবাদ সবাইকে। কামাল জামান মোল্লা, মোহাম্মদ শামীম কামাল, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে জানলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।